ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আশা করি আগের পার্টটা তোমরা ভালোভাবে রিভাইজ করেছো। তো এখন আমরা আমাদের এএনএম জিএনএম 2024 বায়োলজি পিওয়াইকিউ সিরিজের সেকেন্ড পার্টে 11 থেকে 20 নম্বর কোশ্চেন এর ডিটেল ডেসক্রিপশনটা দেখবো আমরা। আর বাদবাকি ইম্পর্টেন্ট পার্ট যেগুলো থাকবে সেগুলো তোমরা নোট ডাউন করে নিও। তো কোশ্চেন নাম্বার 11 দেখো, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? COOH, OH, NH2, সায়ানাইড। তো কারেক্ট এখানে আনসার হবে সায়ানাইড। দেখো, যে কোনো প্রোটিজেনিক অ্যামাইনো অ্যাসিডের, প্রোটিজেনিক মানে হচ্ছে প্রোটিন তৈরি করে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড, বেসিক স্ট্রাকচারে কিন্তু সেন্ট্রাল কার্বনের সাথে একটি কার্বক্সিল গ্রুপ, সেন্ট্রাল কার্বনের সাথে একটি কার্বক্সিল গ্রুপ থাকবে, যেটা হচ্ছে তোমার অ্যাসিডিক। আর থাকবে আরেকটি অ্যামাইনো গ্রুপ, যেটা হচ্ছে বেসিক। বোঝা গেছে? এই দুটো গ্রুপ মাস্টলি প্রেজেন্ট থাকবে, কিন্তু কোনো রকম সায়ানাইড বা নাইট্রাল গ্রুপ কিন্তু থাকবে না। কোনো রকম ভাবে সায়ানাইড বা কোনো নাইট্রাল গ্রুপ থাকবে না। বোঝা গেছে? তো অ্যামাইনো অ্যাসিডের কমপ্লিট যদি তুমি স্ট্রাকচার দেখো, দেখবে একটা হাইড্রোজেন গ্রুপ থাকবে, এই তিনটে জিনিস কনস্ট্যান্ট, আর একটা ভ্যারিয়েবল অ্যালকিল গ্রুপ থাকে। তো কিছু অ্যামাইনো অ্যাসিডে, যেমন সেরিন, থ্রিওনিন বা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডে অ্যালকিল গ্রুপে ওইচ কিন্তু বা হাইড্রক্সিল কিন্তু প্রেজেন্ট থাকে। বোঝা গেছে? তো এই তিনটেই আমরা দেখতে পাবো, কিন্তু কোনটা দেখতে পাবো না? সায়ানাইড দেখতে পাবো না। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? তো এখানে কারেক্ট আনসার হবে, তোমরা নিজেরাও জানো, থাইরক্সিন যেটাকে বলি আমরা T4, কোথা থেকে খরিত হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হয়। তো আমাদের গলার সামনে দেখো একটা বাটারফ্লাই শেপে না এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, যেটাই অ্যাকচুয়ালি কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড। আর যেখান থেকে কি সিক্রেট হয়? থাইরক্সিন বা T4। T4 হচ্ছে শর্ট ফর্ম অফ টেট্রা আয়োডোথাইরোনিন। টেট্রা আয়োডোথাইরোনিনকে আমরা শর্টে বলি T4। বোঝা গেছে? তো থাইরক্সিনের আরেকটা নাম হচ্ছে T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন। তো এই T4 বা থাইরক্সিনের মেন কাজ কি? দেখো, এর মেন কাজ হচ্ছে বিএমআর কে রেগুলেট করা। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এগুলোকে রেগুলেট করা হচ্ছে থাইরয়েড হরমোনের মেন কাজ বা থাইরক্সিনের মেন কাজ। তো আদার যা যা আছে সেগুলোর কি কাজ? দেখো, পিটুইটারি ব্রেনের বেসে থাকে, এটা বেসে বলতে হাইপোথ্যালামাসেরও নিচে থাকে। ব্রেনের বেসে থাকা এই গ্ল্যান্ডটি থেকে তুমি বলতে পারো যত রকমের স্টিমুলেটিং যত হরমোন আছে, যেমন ধরো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে গ্রোথ হরমোন বা প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন, এগুলো কিন্তু রিলিজ হয়। বোঝা গেছে? আচ্ছা, অ্যাড্রিনাল, দেখো কিডনির ওপরে থাকা এই গ্ল্যান্ডের মেডুলা থেকে এমার্জেন্সি হরমোন খরিত হয়। এমার্জেন্সি হরমোন কি কি? অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন, যেটাকে আমরা বলি তোমার এপিনেফ্রিনও বলি, এপিনেফ্রিনও এটাকে আমরা বলি। তো অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। তো এরা কোথা থেকে খরিত হয়? অ্যাড্রিনালের তোমার মেডুলা থেকে খরিত হয়। মনে রাখবে এটা। আচ্ছা, অ্যাড্রিনালিনের অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে তার কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। তো মেডুলা থেকে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন খরিত হয়, যেটা এমার্জেন্সি হরমোন হিসাবে কাজ করে। আর তার কর্টেক্স থেকে খরিত হয় কর্টিকোস্টেরয়েডস। কর্টিকোস্টেরয়েডস এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড আর একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড। মনে রাখবে। তো গ্লুকোকর্টিকয়েড আমাদের বডির কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করে, আর মিনারেলো কর্টিকয়েড আমাদের বডিতে মিনারেলের ব্যালেন্সকে মেনটেন রাখতে হেল্প করে। এরপরে আছে টেস্টিস বা শুক্রাশয়। দেখো, এটা মেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে পড়ে, আর এখান থেকে মেনলি তোমার টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাথে সোয়ান কোষ সম্পর্কিত? তো আমরা যদি একটা দেখো রাফলি একটা স্ট্রাকচার ড্র করার চেষ্টা করি নিউরনের, এটা হচ্ছে অ্যাক্সন, এগুলো হচ্ছে ডেনড্রাইট,
আর এগুলো হচ্ছে তোমার মায়েলিন শীথ, আর তার সাথে আছে সোয়ান কোষ। রাফলি একটা স্ট্রাকচার ড্র করলাম। তাহলে মনে রাখবে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে স্নায়ুকোষ বা নিউরনের সবথেকে লম্বা প্রসেস হচ্ছে তোমার অ্যাক্সন, তাই না? অ্যাক্সন তো মেনলি তোমার পেরিফেরাল নিউরাল সিস্টেমেরই পার্ট। বোঝা গেছে? তার মানে এই নয় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে ধরনের নিউরনস গুলো থাকে তার বেশিরভাগ ক্ষেত্রেই মায়েলিন শীথের প্রয়োজন হয় না। কারণ দেখো যে এই যে মায়েলিন শীথ, এই মায়েলিন শীথের মেন কাজ হচ্ছে তোমার স্নায়ু স্পন্দন, যেটাকে বলছি আমরা ইম্পালস, সেটাকে দ্রুত কন্ডাক্ট করতে হেল্প করা। তো দ্রুত কন্ডাক্ট করতে লং ডিস্টেন্সেই কন্ডাক্ট করতে হবে। তো লং ডিস্টেন্সে যেহেতু কন্ডাক্ট করতে হবে, তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে নিউরনস, সেখানেই আমরা কিন্তু বেশি মায়েলিন শীথ দেখতে পাই। তো শর্টে যদি সাম আপ করি, তোমাদের আবার একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস এর স্নায়ুকোষ বা নিউরনের সবথেকে লম্বা প্রসেস হচ্ছে অ্যাক্সন। আর এই অ্যাক্সনের চারপাশেই সোয়ান সেল পেঁচিয়ে থাকে, এবং সেই সোয়ান সেল থেকে কিন্তু মায়েলিন শীথ নামক ইনসুলেটেড লিপিড লেয়ারটা তৈরি হয়। তাহলে মায়েলিন শীথ কি? এটা হচ্ছে এক ধরনের লিপিড লেয়ার। আর এর মেন কাজ হচ্ছে এটি স্নায়ু স্পন্দন বা ইম্পালসকে দ্রুত কন্ডাক্ট করতে হেল্প করে। বোঝা গেছে? আর ডেনড্রাইট আর কোষ দেহ, এই এগুলোর কোনোটাতেই কিন্তু মায়েলিন আবরণ বা সোয়ান কোষ থাকে না। বোঝা গেছে? মনে রাখবে। আর সাইন্যাপস কি বলতো? সাইন্যাপস হলো দুটো নিউরনের জাংশন পয়েন্ট, যেখানে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, আর এখানে তো সোয়ান কোষের কোনো ফাংশনই নেই। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অগ্নাশয়, যকৃৎ, পিত্তথলি ও অ্যাপেন্ডিক্স। তো কারেক্ট আনসার হবে দেখো এখানে অ্যাপেন্ডিক্স। তো মনে রাখবে মানুষের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রের সিকাম পোর্শনে একটি ব্লাইন্ড ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যেটাকে বলি আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তাহলে কোথায় থাকে? মানুষের লার্জ ইন্টেস্টাইনকে বলি আমরা বৃহদন্ত্রের সিকামের সাথে যুক্ত থাকে একটি ব্লাইন্ড ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটাকে বলি আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তো হার্বিভোর বা তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে এটি সেলুলোজ ডাইজেশনে হেল্প করে, কিন্তু মানুষের ক্ষেত্রে বর্তমানে এটি পুরোপুরি নিষ্ক্রিয় অঙ্গ। কারণ যেহেতু আমরা সেলুলোজ ডাইজেশন করি না, আমাদের পূর্বপুরুষ যারা গাছের পাতা খেত তাদের ক্ষেত্রে কার্যকরী থাকলেও আমাদের জন্য এটা এখন কোনো কাজের নয়। বোঝা গেছে? তো মনে রাখবে অ্যাপেন্ডিক্সের সাথে আরো একটি আমাদের শরীরে নিষ্ক্রিয় অঙ্গ আছে, সেটি হচ্ছে আমাদের মোলার থার্ড মোলার বা তৃতীয় মোলার দাঁতের মধ্যে পড়ছে, যেটাকে আমরা আক্কেল দাঁতও বলি। এটাও কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ছে। আর এই দুটোই কিন্তু বলতে পারো তুমি অর্গানিক ইভলিউশন বা জৈব বিবর্তনের একটা বড় প্রমাণ। অর্গানিক ইভলিউশন বা জৈব বিবর্তনের একটি বড় প্রমাণ। বোঝা গেছে? আর বাদ বাকি যে অপশনগুলো আছে দেখো, অগ্নাশয় কি? অগ্নাশয় তো মিক্সড গ্ল্যান্ড। লিভার কি? লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, শরীরের লার্জেস্ট গ্ল্যান্ড। এবং গল ব্লাডার, যেটাকে বলছি আমরা পিত্তথলি, এখানে কি হয়? এখানে বাইল স্টোর থাকে, এখানে বাইল স্টোর থাকে, বাইল স্টোর হয়, কনসেন্ট্রেটেড হয়। আর তিনটেই কিন্তু আমাদের বডির বলতে পারো ভাইটাল অর্গান, যারা আমাদের মেন ডাইজেস্টিভ সিস্টেমের মোস্ট অ্যাক্টিভ পার্টগুলোর মধ্যে পড়ে। কারণ এদের দ্বারাই কিন্তু ডাইজেশনের প্রসেসগুলো মেনলি চলে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, নাম্বার অফ এয়ার স্যাক্স প্রেজেন্ট ইন আ পিজেন। মনে রাখবে এটার আনসার হবে 9। চারটে পেয়ারে থাকে, 4 পেয়ারে থাকে, আর একটা আনপেয়ার থাকে, টোটাল 9। বোঝা গেল? এবারে তোমাদের মনে হতে পারে যে কেন এক্সট্রা স্যাক থাকে। সেটা হচ্ছে দেখো, পাখিদের যাতে, মানে পাখিরা যাতে বেশিক্ষণ আকাশে উড়তে পারে, তার জন্য বডিকে হালকা রাখতে হয়। আর এক্সট্রা অক্সিজেন সাপ্লাই করাটাও খুব জরুরি। এই কারণে কি হয়, পায়রার লাংস বা ফুসফুসের সাথে 9টি এক্সট্রা এয়ার স্যাক বা বায়ুথলি কানেক্টেড থাকে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? ইকোলাই, ব্যাসিলাস, রাইজোবিয়াম, হেলিকোব্যাক্টার। তো এখানে কারেক্ট আনসার হবে দেখো রাইজোবিয়াম। কারণ কারণ দেখো রাইজোবিয়াম হচ্ছে একটি সিম্বায়োটিক বা মিথজেবী ব্যাকটেরিয়া। বোঝা গেছে?
সিম্বায়োটিক বা মিথজীবী ব্যাকটেরিয়া, যারা লেগুমিনাস প্ল্যান্ট বা শিম্বগোত্রীয় যে সমস্ত উদ্ভিদ আছে, যেমন ধরো মটর, ছোলা, এদের রুটে বা মূলে নোডিউল বা অর্বুদ তৈরি করে থাকে। তো এরা অ্যাটমসফিয়ার থেকে কি করবে, ফ্রি নাইট্রোজেনকে নেবে, বুঝতে পারছো, ফ্রি নাইট্রোজেনকে নিয়ে অ্যামোনিয়া বা নাইট্রেটে কনভার্ট করবে, সেটাকে সে হোস্ট প্ল্যান্টকে দেবে, বুঝতে পারছো। গাছ কিন্তু ডাইরেক্ট নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে শরীরে কাজে লাগাতে পারে না, সে অ্যামোনিয়াম আয়ন বা নাইট্রাইট আয়ন হিসাবে কিন্তু ব্যবহার করতে পারে। আর এই সমস্ত যে ব্যাকটেরিয়াগুলো আছে, মিথজয়ী ব্যাকটেরিয়াগুলো, এরা ডাইরেক্টলি কিন্তু নাইট্রোজেনকে নিয়ে, অ্যাটমসফিয়ার থেকে ডাইরেক্ট নাইট্রোজেনকে নিয়ে তারা অ্যামোনিয়াম আয়ন বা নাইট্রেট আয়নে কনভার্ট করে গাছকে দিতে পারে। বোঝা গেছে? আদার অপশনগুলো কি আছে দেখে নি, দেখো ইকোলাই। ইকোলাই হচ্ছে আমাদের সিস্টেমে, মানে সিস্টেম বলতে পার্টিকুলারলি ইন্টেস্টাইনে বা অন্ত্রে থাকা ন্যাচারাল সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এরা আমাদের ধরো ডাইজেশন হেল্প করে আর কিছু পরিমাণ ভিটামিন বি 12 সিনথেসিসও হেল্প করে। আচ্ছা, ব্যাসিলাস। ব্যাসিলাস হচ্ছে এক ধরনের রড শেপ ব্যাকটেরিয়া, বুঝতে পারছো। তার কিছু প্রজাতিগুলো প্যাথোজেনিক হয়, যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস, যারা অ্যানথ্রাস রোগ ছড়ায়। আচ্ছা, হেলিকোব্যাক্টার। হেলিকোব্যাক্টার পাইলোরি আছে, যে আমাদের পেপটিক আলসার করে, মানে এরা কি করে, হিউম্যান স্টমাকে ইনফেকশন করে আলসার তৈরি করতে পারে। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি কি কাজ করে, পেপটিক আলসার করে, স্টমাকের যে লেয়ার আছে তাকে ড্যামেজ করে ইনফেকশন বা পেপটিক আলসার তৈরি করে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? আচ্ছা, এই জিনিসটা ভালো করে বোঝো, বলছি, ভালো করে বুঝে নাও। দেখো, নন বায়োডিগ্রেডেবল কেমিক্যাল যেগুলো আছে, যেমন ধরো এগ্রিকালচারাল পেস্টিসাইড, যেমন ডিডিটি আছে, বা আদার যত ধরনের পেস্টিসাইড থাকে বা কেমিক্যালস যেগুলো ইউজ হয়, তার ভিতর পার্টিকুলারলি ধরো যেখানে মার্কিউরি থাকে, যখন এগুলো কোনোভাবে আহ, জলে মেশে না, মানে কোনোভাবে যখন ওয়াটারকে পলিউট করে, তখন সেগুলো কি হয়, অ্যাকোয়াটিক ফুড চেনের মধ্যে এন্টার করে যায়। অ্যাকোয়াটিক ফুড চেন কি, যেমন ধরো ফাইটোপ্ল্যাঙ্কটনের বডিতে অ্যাবজর্ব হয়ে গেল। বোঝা গেছে? এবার ফাইটোপ্ল্যাঙ্কটনকে কে খাবে, জু প্ল্যাঙ্কটন খাবে। তো সাপোজ ধরো একটা জু প্ল্যাঙ্কটন 10টা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে, তাহলে ধরে নিই যে ফাইটোপ্ল্যাঙ্কটনের বডিতে ফাইটোপ্ল্যাঙ্কটনের বডিতে 5 mg জমা হয়েছিল। তো এরকম 10টা ফাইটোপ্ল্যাঙ্কটনকে কি খেলো, 10টা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেলো হচ্ছে জু প্ল্যাঙ্কটন। তো তার বডিতে টোটাল হয়ে গেল তোমার 50 মাইক্রোগ্রাম, ঠিক আছে, এমজি। তারপরে এরকম আরো 10টাকে খেলো ধরো ছোট মাছ খেলো জু প্ল্যাঙ্কটনকে, এরকম ধরো 10টা জু প্ল্যাঙ্কটনকে খেলো ধরো ছোট মাছ, এরকম 50টা ছোট মাছকে খেলো ধরো একটা বড় মাছ, এরকম আহ, এইভাবে করে তুমি যদি দেখো যে ওই বড় মাছটাকে, আচ্ছা একটা হিসাব তোমাদের দেখিয়ে দিই, ফাইটোপ্ল্যাঙ্কটনে জু প্ল্যাঙ্কটনে তাহলে তার বডিতে থাকছে নিয়ার অ্যাবাউট 50 mg। তো এরকম 10টা জু প্ল্যাঙ্কটনকে খাচ্ছে সাপোজ ধরো আবার স্মল ফিশ, তা স্মল ফিশের বডিতে যদি খাওয়া হয়, তাহলে এটা টোটাল কত চলে আসে, 50 mg ইন্টু 500 mg মিলিগ্রাম। এটা সাপোজ একটা এক্সাম্পল নিয়ে করছি, এতে কমই থাকে বা এইভাবে হিসাব হয় কম বেশি, একটা আইডিয়া দিচ্ছি যে খুব কম পরিমাণও কিভাবে অতিরিক্ত বেশি হয়ে যায়। তো এরকম 10টা স্মল ফিশকে খাচ্ছে তোমার লার্জ ফিশ, তাহলে এরকম 10টা লার্জ ফিশকে খেলে লার্জ ফিশের বডিতে কত জমা হবে ভাবো। তো লার্জ ফিশের বডিতে জমা হচ্ছে তোমার 5000 mg। তো এরকম যখন একটা লার্জ ফিশকে একটা যখন বার্ড খাচ্ছে, বার্ড একটা ধরো ফিশ ইটিং যে বার্ড গুলো আছে, সে একটা যখন লার্জ ফিশকে খাচ্ছে, তো তার বডি থেকে ডাইরেক্ট 5000 mg যখন তার সিস্টেমে এন্টার করছে, সেটা কিন্তু হিউজ লেভেলের ড্যামেজ করছে। যেমন এই বায়োম্যাগনিফিকেশনের জন্য কি হয় দেখো, ডিডিটি বায়োম্যাগনিফিকেশনের জন্য ক্যালসিয়াম মেটাবলিজম কমে যায়। বার্ডের, ফিশ ইটিং যে বার্ড আছে তাদের বডিতে ক্যালসিয়াম মেটাবলিজম কমে যায়। আর যখন ক্যালসিয়াম মেটাবলিজম কমে যাবে, তারা যে ডিম দেবে, সেই ডিমের যে শেল হবে সেটা পাতলা হবে আর খুব সহজে ভেঙে যাবে। তাহলে কি হবে, তাদের প্রজাতির পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। তো এইভাবেও কিন্তু একটা প্রজাতির সংখ্যা কমে গেলে সে কিন্তু লুপ্ত হতে পারে। তো এগুলোকে বলা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন বা জৈব জৈব বিবর্ধন। তো জৈব বিবর্ধনের মেন কাজ কার থ্রু হয় মেনলি, জৈব বিবর্ধন জল দূষণের দ্বারা হয়। বোঝা গেছে? তো বায়ু দূষণ, আলোক দূষণ, শব্দ দূষণ, এগুলোর দ্বারা কিন্তু জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন অতটা হয় না। বোঝা গেছে?
চলো, নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? তো সবাই জানি, খুব কমন কোশ্চেন, এক্সামে বারবার রিপিট করে থাকে, সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্র। তো গ্রেগর জন মেন্ডেল কি করেছিলেন তোমরা জানো সবাই, যে গার্ডেন পি বা মটর গাছ নিয়ে টানা 7 বছর ধরে এক্সপেরিমেন্ট করেছিলেন উনি। করার পরে উনি কিছু বেসিক ল দিয়েছিলেন, যেমন ল অফ সেগ্রিগেশন, পৃথক ভবন সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন সঞ্চরণ সূত্র, ল অফ ডমিনেন্স, প্রকটতার সূত্র। বোঝা গেছে? এই সূত্রগুলো দিয়ে উনি যেহেতু প্রুভ করেছিলেন যে কিভাবে একটি বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে পরের জেনারেশনে যায়, তাই জন্য ওনাকে কিন্তু বলা হয় ফাদার অফ জেনেটিক্স। বোঝা গেছে? সেল থিওরি কে দিয়েছিলেন? স্লেইডেন এবং সোয়ান দিয়েছিলেন সেল থিওরি। লিঙ্কেজ থিওরি কে দিয়েছিলেন? মর্গ্যান দিয়েছিলেন, টি এইচ দিয়েছিলেন, টি এইচ মর্গ্যান দিয়েছিলেন, এবং সেটিও ড্রসোফিলা মাছির ওপরে পরীক্ষা করার পর, ড্রসোফিলা মেলানোগাস্টার ফ্রুট ফ্লাই এর ওপরে স্টাডি করার পর। অরিজিন অফ স্পিসিস, ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন থিওরির উপরে বেস করে এই ফেমাস বইটা, যেটাকে বলছি আমরা অরিজিন অফ স্পিসিস, এটাকে লিখেছিলেন চার্লস ডারউইন। মনে রাখবে কে লিখেছিলেন? চার্লস ডারউইন। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য ন্যাচারাল অক্সিন? প্রাকৃতিক অক্সিন কোনটি? 2,4-D, NAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IPA। তো দেখো কারেক্ট আনসার হবে এখানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। মনে থাকবে? তো কারেক্ট যদি নাম জানতে হয় সেটা হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। তো এটা কিন্তু প্ল্যান্ট বডিতে ন্যাচারালি সিনথেসাইজড হওয়া মেন অক্সিন, যেটাকে আমরা বলি ফাইটো হরমোনও বলি মেন অক্সিন। তো এটা কোথায় থাকে? উদ্ভিদের রুটে, রুট টিপে থাকবে, আর শুট অ্যাপেক্সে বা অগ্রমুকুলে থাকবে। এর মেন কাজ কি? সেলকে ইলংগেট করা, বা সিম্পলি বলতে গেলে কোষের বৃদ্ধিতে প্রাইমারি রোল প্লে করে। বোঝা গেছে? এর মেন কাজ হচ্ছে কোষের বৃদ্ধিতে সাহায্য করা। আচ্ছা, এরপরে কি আছে দেখো, 2,4-D। 2,4-Dর ফুল ফর্ম কি? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আবারও বলছি, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তো এটা হচ্ছে ব্রড লিভ উইডিসাইডের মধ্যে পড়ে, যেটাকে উইডিসাইড মানে হচ্ছে আগাছা নাশক। বুঝতে পারছো? তো এগ্রিকালচারে একে ইউজ করা হয়, আর এটি কৃত্রিম অক্সিনের একটি এক্সাম্পল। মনে রাখবে 2,4-D কিন্তু কৃত্রিম অক্সিনের এক্সাম্পল। ইভেন NAA এবং IPA দুটোই কিন্তু কৃত্রিম অক্সিন। তো NAA ফুল ফর্ম কি? ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। এটিও একটি আর্টিফিশিয়াল অক্সিনের মধ্যে পড়ে। আর এটাকে মেনলি আমরা ইউজ করি ফ্রুট ড্রপকে প্রিভেন্ট করতে, মানে অকালে যে ফল ঝরে পড়ে সেটাকে আটকানোর জন্য স্প্রে করি আমরা। এছাড়া কোনো একটি গাছের রুট প্রমোটিং ফ্যাক্টর হিসাবে ইউজ করি, রুটকে প্রমোট করার জন্য, যাতে তাড়াতাড়ি তার মূল বেরোয়, তার জন্য কিন্তু আমরা রুটে স্প্রে করি ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিডের। বোঝা গেছে? আচ্ছা, আইপি এর ফুল ফর্ম কি দেখো, ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। এটিও কিন্তু ন্যাচারাল নয়, এটা ল্যাবরেটরিতে তৈরি করা সিনথেটিক অক্সিনের মধ্যে পড়ে। তো তারপরে কোশ্চেন নাম্বার 20 কি বলছে? নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, পন্স। মনে রাখবে আনসার হবে সেরিবেলাম। তো সেরিবেলাম বা যেটাকে আমরা লঘু মস্তিষ্ক বলি, সেটা কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের বা হিন্ড ব্রেনের একটি কিন্তু ক্রুশিয়াল পার্ট। আবারও বলছি, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক হলো আমাদের পশ্চাৎ মস্তিষ্কের বা হিন্ড ব্রেনের একটি ক্রুশিয়াল পার্ট। এটি আমাদের মেনলি ভলেন্টারি মাসেল বা ঐচ্ছিক পেশির মুভমেন্টকে কোঅর্ডিনেট করে এবং হাঁটা চলার সময় বডির যে ওভারঅল পশ্চার মেনটেন এবং ব্যালেন্স মেনটেনে সাহায্য করে। বোঝা গেছে? তাহলে সেরিবেলাম কোথায় থাকে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক হিনব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের একটি ক্রুশিয়াল পার্ট। ক্লিয়ার? আর এটা আমাদের ভলেন্টারি মাসেল বলতে যেটা আমরা ভেবে কন্ট্রোল করতে পারি, বা ঐচ্ছিক পেশির মুভমেন্টকে কোঅর্ডিনেট করে আমাদের হাঁটা চলার সময় বডি পশ্চারকে আর ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে। বোঝা গেছে? আচ্ছা, সেরিব্রাম কি দেখো, সেরিব্রামকে আমরা কি বলি? গুরু মস্তিষ্ক। এটি ফোর ব্রেনের সবচেয়ে বড় পার্ট, যেটা মেমোরি, ইন্টেলিজেন্স, ভিশন, হিয়ারিং এগুলোকে কন্ট্রোল করে। বোঝা গেছে? তাহলে সেরিব্রাম হচ্ছে আমাদের, সেরিব্রামই অ্যাকচুয়ালি বলতে গেলে ইন্টেলিজেন্ট ব্রেন। বুঝতে পারছো? যার থ্রু আমাদের হিউম্যান যে এত ইন্টেলিজেন্ট, তার কারণ হচ্ছে হিউম্যানসের ক্ষেত্রে সেরিব্রামের সাইজটা বড়।
বোঝা গেছে? তাহলে এটি ফোর ব্রেনের সবচেয়ে কিন্তু বড় পার্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে পার্ট কি আছে দেখো, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি? এটি মেনলি থ্যালামাসের নিচে থাকে। এটি মানে মিড ব্রেনে থাকে, থ্যালামাসের নিচে থাকে। এর মেন কাজ হচ্ছে দেখো থার্মোরেগুলেশন, মানে বডি টেম্পারেচারকে মেনটেন করা। হাঙ্গার থার্স্ট মানে হচ্ছে ক্ষুধা তৃষ্ণা, এগুলোকে মেনটেন করা। ঠিক আছে, ঠিক সময় মতো ক্ষুধা তৃষ্ণাকে জেনারেট করা। আর পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন সিক্রিশনকেও কিন্তু কন্ট্রোল করে। মনে রাখবে যত ট্রপিক হরমোন আছে, ট্রপিক হরমোন যত আছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু ট্রপিক যত হরমোন আছে, ট্রফিক ট্রপিক যত হরমোন আছে সেগুলো কিন্তু পার্টিকুলারলি হাইপোথ্যালামাস দিয়ে খরিত হয়। যেমন অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, এগুলো কিন্তু সব হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। আর যত স্টিমুলেটিং হরমোন আছে সমস্ত কিছু কোথা থেকে খরিত হয়, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত হয়। বোঝা গেছে? তো এটি পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন সিক্রিশনকে কন্ট্রোল করবে, আর বডি টেম্পারেচার, ক্ষুধা তৃষ্ণা মানে হাঙ্গার অ্যান্ড থার্স্ট, এগুলোকেও কিন্তু মেনটেন করবে। আর কি আছে? পন্স। পন্স দেখো এটি তুমি বলতে পারো যে ব্রেন স্টেমের পার্ট। ব্রেন স্টেম বলতে যেটা নিচে ওভারঅল ব্রেনকে সাপোর্ট করে রেখেছে, ব্রেন স্টেমের পার্ট, যেটা তোমার রেসপিরেটরি রিদম সেন্টার হিসাবে কাজ করে, মানে আমাদের যে রেসপিরেশনের রেট, শ্বাস প্রশ্বাসের রেটকে কিন্তু নিয়ন্ত্রণ করে বা রেগুলেট করে। বোঝা গেছে? তো আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমরা এই যে এক্সট্রা কনসেপ্টগুলো আছে সেগুলোকে ভালোভাবে রিভাইজ করবে। নেক্সট পার্টে আমরা 21 থেকে 30 পর্যন্ত কোশ্চেনগুলোকে ভালোভাবে ডিসকাস করে নেব। তো তোমরা এগুলো ভালো করে একবার দেখে নিও। থ্যাংক ইউ।